সালটা 1942। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দামোদর ভ্যালিতে ভয়াবহ বন্যা দেখা দেয়, যে বন্যায় কলকাতা সারা দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রায় 10 সপ্তাহের জন্য। এবং তার পরবর্তী সময় ব্রিটিশ সরকার সিদ্ধান্ত গ্রহণ করে টেনেসি ভ্যালি কর্পোরেশনের একজন সিভিল ইঞ্জিনিয়ার WL উড, ওনাকে পরামর্শের জন্য ডাকা হয় এবং তিনি নকশা তৈরি করে দেন কিছু ড্যাম নির্মাণ করবার জন্য, যেটা 1945-এর মধ্যে উড সাহেব ড্যাম নির্মাণের নকশাগুলো তৈরি করেছিলেন। স্বাধীনতার পরবর্তী সময় 1953, 1955-তে যথাক্রমে মাইথন এবং পাঞ্চেতের এই ড্যামগুলো নির্মাণ কার্য শেষ হয়। মাইথনে বোটিং মূলত দুদিক থেকে হয়, একটা হচ্ছে পশ্চিমবঙ্গের দিক আর একটা হচ্ছে ঝাড়খণ্ডের দিক। ঝাড়খণ্ডের দিক থেকে যদি আপনি নৌকা নেন তাহলে আপনি এই দ্বীপটায় এসে উঠবেন। এই দ্বীপটার নাম মুড়ি দ্বীপ। কেন এটার নাম মুড়ি দ্বীপ, কীভাবে এখানে আসবেন চলুন দেখে নিই। ট্রেন ঢুকছে হাওড়া থেকে 20 কিলোমিটার জার্নি করে। আমাদের প্রথম স্টপেজ শেওড়াফুলি। শেওড়াফুলি আপনারা জানেন, যারা এখান থেকে তারকেশ্বর যাওয়ার রুট রয়েছে শেওড়াফুলি, আর শ্রীরামপুর ক্রস করছে, দেখুন শ্রীরামপুর পৌরসভা। ফার্স্ট হল্ট হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের শেওড়াফুলি। রাজা মনোহর রয় ছিলেন এই শেওড়াফুলির জমিদার এবং আকবরের সময় থেকে একজন অত্যন্ত অনুগত জমিদার। এই মূলত হুগলি জেলার এই অঞ্চলটা তিনি পত্তন করেন বা সৃষ্টি করেন বলে ধরা হয়। শেওড়াফুলির হাট খুবই বিখ্যাত, যেটা টোটাল হুগলি জেলার যত রকমের জিনিসপত্র তৈরি হয় সেটা এই হাটে বিক্রি হয়। দেখুন শ্রীরামপুর, বলতে বলতে শ্রীরামপুর ক্রস করে যাচ্ছি আমরা। শেওড়াফুলিতে আমাদের এই ট্রেনের ঢোকার সময় ছিল 6:45 এবং এটা এখন ঢুকছে 6:50। প্রায় 5 মিনিট মতো লেট রয়েছে। এখানে 1 মিনিটের স্টপেজ রয়েছে শেওড়াফুলিতে। আর একটা জিনিস বলে দিই, রাজা মনোহর চন্দ্র রায়, যার কথা বললাম, যিনি শেওড়াফুলির জমিদার হিসেবে অত্যন্ত প্রখ্যাত ছিলেন, তিনি তৈরি করেছিলেন এখানে রাম সীতা মন্দির। যে অঞ্চলে রাম সীতা মন্দির তৈরি করেছিলেন সেই জায়গাটার নাম ছিল শ্রীপুর। সেই শ্রীপুরটাই আজকের বর্তমানের শ্রীরামপুর। বলতে বলতেই আমরা শেওড়াফুলি। দেখুন আমাদের প্রথম স্টপেজ হাওড়া থেকে 20 কিলোমিটার জার্নি আমরা কমপ্লিট করলাম। দেখুন আমরা এখন চন্দননগর ক্রস করছি, এরপরে হচ্ছে চুচুড়া, তারপরে হুগলি, তারপরে ব্যান্ডেল। ব্যান্ডেল হচ্ছে আমাদের এই ট্রেনের সেকেন্ড হল। ব্যান্ডেল আপনারা জানেন এটা একটা পর্তুগিজ উপনিবেশ ছিল এবং এখন তো আমি শীতের সময় জার্নি করছি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে। ব্যান্ডেলের বিখ্যাত হচ্ছে ব্যান্ডেল চার্চের জন্য। ব্যান্ডেল চার্চ আপনারা জানেন যে পর্তুগিজ উপনিবেশ যখন তৈরি হয় তখন পর্তুগিজ নাবিকেরা আকবরের থেকে পারমিশন নিয়ে অনুমতিক্রমে এই ব্যান্ডেল চার্চ প্রতিষ্ঠা করেন। 1599 খ্রিস্টাব্দে এই ব্যান্ডেল চার্চ প্রতিষ্ঠিত হয়। এখানে ব্যান্ডেলের প্রচুর ঐতিহ্য রয়েছে এবং এই যে জায়গাটার মধ্যে দিয়ে আমরা ক্রস করছি এটা হুগলি জেলার অত্যন্ত ঐতিহ্য সম্পন্ন একটা জায়গা। চন্দননগর গেলে এরপরে চুচুড়া আসবে, তারপরে হুগলি, তারপরে ব্যান্ডেল। এই 3টে স্টেশনে দাঁড়াবে না, চন্দননগর, চুচুড়া, হুগলি, এটা থ্রু পাস করে বেরিয়ে যাবে। ব্যান্ডেলে গিয়ে আমাদের নেক্সট স্টপেজ। আমরা ক্রস করলাম হুগলি। আমাদের এই হুগলির পরে নেক্সট স্টপেজ হচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেলে কিন্তু এখানে হল্ট রয়েছে এই ট্রেনটার। এই 228 কিলোমিটারের মধ্যে আমরা টোটাল 16খানা হল্ট কভার করব। আর ব্যান্ডেলে আপনাদের একটু আগেই বললাম যে 1599-এ পর্তুগিজ শাসকেরা আকবরের অনুমতিক্রমে এখানে ব্যান্ডেলের চার্চ তৈরি করে, কিন্তু এই ব্যান্ডেলের চার্চের উপর আক্রমণ নেমে আসে 1632 খ্রিস্টাব্দে, অর্থাৎ চার্চ তৈরি হওয়ার প্রায় 33 বছর পর। এবং আস্তে আস্তে নানা ইতিহাস এই চার্চের সঙ্গে জড়িয়ে যায় এবং আজকে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে বাঙালি এবং পশ্চিমবঙ্গের মানে ভ্রমণার্থী এবং পর্যটকদের কাছে ব্যান্ডেল চার্চ কিন্তু শীতের ভ্রমণের জন্য একটা অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। আজকে আমি এই ট্রেনে জার্নি করছি, আজকে আমার ডেট হচ্ছে 16ই ডিসেম্বর। এই 16ই ডিসেম্বর আমি জার্নি করছি। এই ডিসেম্বর মাসটা কিন্তু সম্পূর্ণ ব্যান্ডেল চার্চে প্রচুর ভিড় লেগেই থাকে পর্যটকদের। বিশেষ করে 25শে ডিসেম্বর ব্যান্ডেল চার্চের মানে তিল ধারণের জায়গা পাওয়া যায় না। আপনারা জানেন এই জায়গাটা ভীষণই ইতিহাস সমৃদ্ধ। ব্যান্ডেলে এই ট্রেনের আসার নির্ধারিত সময় ছিল 7:01 এবং এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। 7:03 এখান থেকে শিডিউল ডিপার্চার, এখন বাজে 7:02, অর্থাৎ ট্রেনটা মাত্র 1 মিনিট লেটে চলছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। দেখুন আমার সামনেই দেখা যাচ্ছে ব্যান্ডেল স্টেশন, ব্যান্ডেল জাংশন স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 5 এটা। আর এই ট্রেনটা ঢুকছে 4 নম্বর প্ল্যাটফর্মে।
এখন সময় হয়েছে 7:26 আর আমরা এখন ক্রস করলাম খান্নান স্টেশন, যেটা হুগলি জেলার মধ্যে পড়ে। আপনারা জানেন এখানে একটা বিখ্যাত রাজবাড়ি রয়েছে যার নাম হচ্ছে ইটাচুনা রাজবাড়ি। সেই ইটাচুনা রাজবাড়ি যেতে গেলে খান্নান দিয়ে যেতে হয়। দেখুন এটা দিয়ে আমরা থ্রু পাস করছি পান্ডুয়া, হুগলি ডিস্ট্রিক্টের একেবারে শেষ প্রান্তে আমরা প্রায় চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা বর্ধমান ডিস্ট্রিক্ট চলে যাব। এই ইটাচুনা রাজবাড়ি যেটা বলছিলাম আপনাদের, খান্নান স্টেশন থেকে মানে এই পান্ডুয়ার আগের যে আমরা থ্রু পাস করে এলাম সেখান থেকে 2.1 কিলোমিটার ডিস্টেন্স, ওখান থেকে ইটাচুনা রাজবাড়ি যাওয়া যায়। আর আরেকটা জিনিস, এই শীতের সকালে ট্রেন জার্নি করছি, খুবই ভালো লাগছে। তার কারণটা হচ্ছে আমি কলকাতা ছিলাম গত রাত্রে, শরীরে নানা রকম সমস্যা হচ্ছিল, অর্থাৎ মাথা ব্যথা হচ্ছিল এবং নাক একদিক বন্ধ হয়ে গেছিলো পলিউশনের কারণে হয়তো শীতে। কিন্তু যেই নাই হুগলির এই জায়গাটায় প্রবেশ করলাম, মানে দুর্দান্ত, মানে কোনো রকমের শরীরের যে সমস্ত সামান্য সামান্য প্রবলেম ছিল শীতের কারণে, দূষণের কারণে, সেগুলো সব মুছে গেছে। আর এখানে দেখুন নবান্নের ধান প্রায় একেবারে মানে ধানগুলো কেটে নিয়েছে, অসাধারণ লাগছে সকালবেলার এই মাঠ। এই যে স্টেশনটা ক্রস করছি আমরা, এটা হচ্ছে সিমলাগড়। এরপরে থাকবে বৈশি গ্রাম, তারপরে বৈছি এবং তারপরে দেবীপুর। সেখান থেকেই আমরা এই হুগলি জেলা ক্রস করে আমরা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে ঢুকে যাব। আমরা রসুলপুর স্টেশনটা ক্রস করে আসলাম। আর এরপরে নেক্সট আমাদের যেটা আসছে সেটা হচ্ছে পালসিট। এই স্টেশনগুলো সব থ্রু ক্রস করে যাচ্ছে, রসুলপুর, পালসিট, তারপরে শক্তিগড়, তারপরে গাংপুর, তারপরে বর্ধমান, তারপরে বর্ধমান জাংশন। বর্ধমানে আমরা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে এটা। আর রসুলপুর ক্রস করেছি, পালসিট, তারপরে শক্তিগড়। শক্তিগড় আপনারা জানেন ল্যাংচার জন্য বিখ্যাত। আর এই দেখুন স্টেশনের এখানে লাইনগুলো দেখুন। এখন ঘড়িতে সময় হয়েছে 7:56। আর 7:56, আর এই ট্রেনটা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস প্রায় 12 মিনিট লেটে চলছে। বর্ধমান স্টেশনে আমাদের নেক্সট হল্ট 105 কিলোমিটার হাওড়া থেকে ডিস্টেন্স অতিক্রম করলে আমরা বর্ধমানে গিয়ে পৌঁছবো। বর্ধমান আসতে মোটামুটিভাবে এখনো 4টে থ্রু স্টেশন ক্রস করতে হবে, তারপর আমরা বর্ধমান গিয়ে পৌঁছবো। আমরা ক্রস করছি শক্তিগড়। ট্রেন ছেড়ে দিল বর্ধমান জাংশন 8:14 টাইম হয়েছে। এখন 7:59 ছাড়ার কথা ছিল, 15 মিনিট লেট চলছে। আমরা অতিক্রম করলাম বর্ধমান জাংশন স্টেশন। বর্ধমান জাংশন আপনারা জানেন যে ইস্টার্ন রেলওয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেশন হচ্ছে বর্ধমান জাংশন। এরপরে নেক্সট আমাদের যে হল সেটা হচ্ছে মানকার। মানকার হচ্ছে একটা ইতিহাস প্রসিদ্ধ জায়গা, 500 বছরেরও পুরনো এখানকার ইতিহাস। মানকার আপনারা জানেন যে এই জায়গাটা রংমহল জমিদারি নামে একসময় পরিচিত ছিল। প্রায় 500 বছর পুরনো এই সভ্যতা। এখানকার অত্যন্ত একজন ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিত্ব ছিলেন শ্রীকান্ত দুবে, যার মূল আদি বাসস্থান ছিল উত্তর ভারতের কানৌজ। উত্তর ভারতের কানৌজ থেকে তিনি মথুরা যান এবং মথুরায় রাধা বল্লভ সম্প্রদায়ের থেকে দীক্ষা গ্রহণ করেন এবং সেই দীক্ষা গ্রহণ করে তিনি গোস্বামী উপাধি পান। সেখান থেকে তিনি পূর্ব মেদিনীপুর আসেন। সেই পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনা, মধুসূদন গোস্বামী, নরহরি গোস্বামী, এরা আছেন শ্রীকান্ত দুবের উত্তর প্রজন্ম। এদের মধ্যে থেকেই একজন গোস্বামী এই বর্ধমানের এক স্থানীয় জমিদারকে দীক্ষা দেন এবং সেই দীক্ষা দেওয়ার পরেই তারা মানকরে এসে বসবাস স্থাপন করেন এবং সেখান থেকেই আজকের আমাদের এই মানকরের সভ্যতা। আমাদের নেক্সট স্টেশন হচ্ছে নেক্সট স্টপেজ হচ্ছে মানকর। আমরা এখন বর্তমানে ক্রস করছি খানা জংশন। দেখুন কেমন লাগছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের গতি এবং তার সঙ্গে হুগলি এবং বর্ধমানের প্রাচীন ইতিহাসের গল্প? ভালো লাগলে একটা কমেন্ট করে জানান। প্ল্যাটফর্ম নাম্বার 3 অনুগ্রহ করে শুনবেন 035336 ডাউন আসানসোল বর্ধমান প্যাসেঞ্জার
তিন নম্বর। ঘড়িতে এখন সময় হয়েছে 8:53 আর আমরা ছেড়ে দিলাম পানাগড় স্টেশন। এরপরে আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে দুর্গাপুর। 153 কিলোমিটার ডিস্টেন্স আমরা ক্রস করে চলে এলাম হাওড়া থেকে। আর ট্রেন এখন মোটামুটিভাবে 9 মিনিট লেটে চলছে। 8:53-তে পানাগড় ছাড়লো, 8:44-এ ছাড়ার কথা ছিল। এখানে পানাগড়ের হল্ট ছিল মাত্র 2 মিনিটের জন্য। আর আমাদের নেক্সট যে হল্ট রয়েছে সেটা হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর আপনারা জানেন বিখ্যাত হচ্ছে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, এবং এটা একটা বিখ্যাত স্টিল ইন্ডাস্ট্রি। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আপনারা খুবই বিখ্যাত, সেটা জানেন। আর এখন ট্রেন পানাগড় ছেড়ে দুর্গাপুরের দিকে যাচ্ছে। হবেতে আসিয়া করুণা বুঝিলাম না মাতা পিতারে মন আমার মানব জনম বৃথায় রে মন আমার মানব জনম জন্মিলে মরিতে হবে, অমর কেউ নাহি রবে। ভেবে দেখো সারা দুনিয়া, জন্মিলে মরিতে হবে, অমর কেউ নাহি রবে। ভেবে দেখো সারা দুনিয়ায়, চাল ধার টাকা করি ভূমিপুত্র দালার বাড়ি। চাল ধার টাকা করি ভূমিপুত্র দালার বাড়ি, কিছুই কারো সঙ্গে যাবে না রে পাগল মন মানব জনম বৃথায়। হবেতে আসিয়া করুণা বুঝিলা মানব জনম বৃথায় রে মন আমার মানব জনম বৃথায়। ট্রেন এসে দাঁড়ালো ওয়ারিয়া স্টেশন। আর এটা হচ্ছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এই জায়গাটা। আর দুর্গাপুর সংলগ্ন একটা জায়গা, একদিকে আছে মায়াবাজার আর একদিকে হচ্ছে অন্ডাল, এই মাঝামাঝি জায়গায় হচ্ছে ওয়ারিয়া। আর এখানের দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়েছে দামোদর নদ, দামোদর ভ্যালি কর্পোরেশন, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এবং দুর্গাপুর থার্মাল পাওয়ার। এটা খুবই কাছে, দেখুন এই হচ্ছে স্টেশনটা। हम पहुंचा तो नहीं वहाँ, जब आप पहुंचे तो पैसा पर ট্রেন এখন চলে এলো রানীগঞ্জ। দেখুন রানীগঞ্জের স্টেশন এটা। এই রানীগঞ্জ জানেন আপনারা, অন্ডাল পেরিয়ে আমরা যে নেক্সট হল্ট, এটা 193 কিলোমিটার হাওড়া থেকে। এই রানীগঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গের অন্যতম মানে গুরুত্বপূর্ণ একটা কোল মাইনিং ইন্ডাস্ট্রি, মানে যেখানে কয়লা খনন করা হয়। 1774-এ ব্রিটিশরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই কোল মাইনিং এখানে প্রথম কয়লার আবিষ্কার করেন। যে মাটির তলায় কয়লা আছে, ভূগর্ভস্থ কয়লার আবিষ্কার হয় 1774-এ, কিন্তু এখানে রেগুলার মাইনিং শুরু হয় 1820-তে। আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি প্রথম 1820 থেকে এখানে কোল মাইনিং শুরু করে। 19বিংশ শতক এবং বিংশ শতকের বেশ বড় অংশ কয়লার, যে ভারতবর্ষের কয়লার যে মানে চাহিদা, সেটা মেটানোর জন্য এই রানীগঞ্জের একটা বিশাল বড় ভূমিকা ছিল। 200 বছরের কয়লা উত্তোলন করার ফলে জায়গার মধ্যে একটা, এই টোটাল এলাকার মধ্যে একটা এনভায়রনমেন্টাল একটা ক্রাইসিস কিন্তু রয়েছে। আর আরেকটা জিনিস যেটা বলে দিই, এই রানীগঞ্জ 1989 সালে এখানে নভেম্বর মাসে প্রায় 200 জন কোল মাইনার কয়লা উত্তোলন করতে গিয়ে কয়লা খনিতে জলপ্লাবিত হয়ে আটকে পড়ে, এবং সেখানে যশবন্ত সিং গিল তাদেরকে রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবং যশবন্ত সিং গিলকে 1991 সালে সেই জন্য রাষ্ট্রপতির সর্বোত্তম জনসেবা পদক দিয়ে ভূষিত করা হয়। এবং মিশন রানীগঞ্জের সিনেমা, সেটা কিন্তু এই যশবন্ত সিং গিলের জীবনের উপরেই নির্ভর করে তৈরি করা হয়েছে। দেখুন রানীগঞ্জ থেকে ট্রেন ছেড়ে দিল। ট্রেনটা মোটামুটিভাবে এখন 13 মিনিট পর্যন্ত লেট রয়েছে।
ট্রেন এসে পৌঁছালো আসানসোল জংশনে। আসানসোল হচ্ছে ভারতবর্ষের 8ম ব্যস্ততম স্টেশন। এখানে 171টা ট্রেন প্রতিদিন পাস করে এই স্টেশনের উপর দিয়ে। 11খানা ট্র্যাক রয়েছে, 7টা প্ল্যাটফর্ম রয়েছে এই আসানসোলে। আর একটা জিনিস, আপনারা যদি বন্দে ভারত ধরে মাইথন আসতে চান তাহলে আপনাদের নামতে হবে এই আসানসোল জংশনে। আসানসোল জংশনের কাছেই রয়েছে হচ্ছে আসানসোল মিনি বাস স্ট্যান্ড। সেখান থেকে প্রায় 45 মিনিট বাসে জার্নি করলে আপনারা পৌঁছে যাবেন মাইথন ড্যাম, এবং সেটার বাসের ভাড়া পড়বে প্রায় 50 টাকা। সুতরাং আসানসোল একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। দেখুন এখন বাজে 9:53, স্টেশনটা দেখাচ্ছি 9:53 বাজে, এবং এখানে 211 কিলোমিটার জার্নি আমরা কমপ্লিট করে ফেললাম হাওড়ার থেকে। এখন ঘড়িতে সময় হয়েছে 10টা 19, আর আমাদের ট্রেন লাস্ট যে হলটা দাঁড়িয়েছিল ওটা হচ্ছে কুলটি ছেড়ে জাস্ট বেরিয়ে যাচ্ছি। নেক্সট আমাদের স্টপেজ হচ্ছে বরাকর, যেখানে আমি নামবো। অর্থাৎ হাওড়া থেকে প্রায় 225 কিলোমিটার, আপ টু কুলটি হচ্ছে 225 কিলোমিটার জার্নি আমরা করে ফেললাম। আর হাওড়া থেকে বরাকর হচ্ছে 228 কিলোমিটার। আমরা জাস্ট নেক্সট স্টপেজেই নেমে যাব বরাকর, এবং বরাকর থেকে নেমে আমি ওখান থেকে যাব মাইথন ড্যাম। দেখবো কিভাবে যাওয়া যায় ওখান থেকে মাইথন ড্যাম, এবং ঘুরে দেখবো মাইথনের আশেপাশের জায়গাটা। তাহলে আমি নেমে গেলাম বরাকর। এখন বাজে 10টা 23, 10টা 23-এ আমি নেমে গেছি বরাকর। দেখুন এখানে টাইমটা দেখাচ্ছে 10টা 23। এই বরাকর থেকে এবার এই ট্রেনটা কিন্তু চলে যাবে ধানবাদ। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস বরাকর থেকে ধানবাদ চলে যাবে, কিন্তু আমি এখান থেকে যাব মাইথন ড্যাম। চলুন বাইরে বেরোই। কত নেবেন মাইথন? হ্যাঁ হ্যাঁ 300 টাকা। কল্যাণেশ্বরী নামবো 200 টাকা। শেয়ারে যাওয়া যাবে? শেয়ার यारे लोग হবে তো যাবে। শেয়ারে লোক কেন আছে? আমি একা আছি। एका আছে যাও, कल्याणी से 150 টাকা দিবে। কোনটাতে যাব? ए किसका लंबा छोटा गाड़ी में 150 में कल्याणी से सिंगल आदमी 50 টাকা कल्याणी। কোনটায় যাব? ওই আগেটা একটা ছোট গাড়িতে 5 জনের থাকে। আচ্ছা আচ্ছা, 30 টাকা করে ভাড়া, 30 টাকা করে ভাড়া, পার হেড 30 টাকা ভাড়া। যেহেতু আপনি একটা কল্যাণেশ্বরী পর্যন্ত, তাই তো? ঠিক আছে চলুন। যাবো একটু পিছনে যাবো। চলুন দেখুন তো যাবো একটু। পৌঁছে গেলাম কল্যাণেশ্বরী মন্দির। কোনটা 10 টাকা দেখি? হ্যাঁ, আর 20 টাকা কোনটা? এইগুলো পাঁচশো বছরেরও পুরনো এই মন্দির, এবং একটা প্রাচীন উপাখ্যান মতে এই মন্দিরে কর্মরত একজন পূজারী দেবীর ভোগের জন্য ব্যবস্থা করছিলেন, এবং ভোগের ব্যবস্থা করতে গিয়ে তার কিছুটা দেরি হয়ে যায়, এবং তিনি পূজাটাকে অবশিষ্ট রেখে ভোগের ব্যবস্থা করার জন্য মন্দিরের বাইরে যান, এবং সেখানে তার ছোট্ট মেয়েকে তিনি দেবীর কাছে রেখে যান, এবং সেখানে তিনি ফিরে এসে দেখেন যে দেবী তার মেয়েকে হত্যা করেছেন, যেহেতু পূজাটা ইনকমপ্লিট ছিল। এবং সেই অবস্থায় তিনি দেবীর কাছে অনুযোগ করেন যে তিনি এত অনুগত একজন পূজারী হওয়া সত্ত্বেও কেন তার মেয়েকে তিনি হত্যা করলেন, এবং দেবী তাকে বরদান দেন যে তা আরেকটি সন্তান লাভের জন্য। এবং তারপর থেকে ধরে নেওয়া হয় যে যে সমস্ত সন্তানহীনা মায়েরা এই মন্দিরে একবার করে আসবেন তারা নাকি সন্তান লাভ করেন। সুতরাং এই উপাখ্যান অনুযায়ী এই কল্যাণেশ্বরী আজকে এতদিন ধরে প্রচলিত এবং এত বিশ্বাস মানুষের মধ্যে অর্জন করেছে। দেখুন এটা হচ্ছে একটা যজ্ঞের বেদী, এবং এই যে কল্যাণেশ্বরী যে টেম্পল, এই যে মন্দির, এটা একটা পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন একটা শক্তিপীঠ হিসেবে একে ধরা হয়। একসময় এই আসানসোল এর এই অংশটা পুরো জঙ্গলাঙ্কীর্ণ ছিল, মানে জঙ্গল দিয়ে ঢাকা ছিল, এবং ডাকাতরা এখানে এই অঞ্চলটায় মানে বসবাস করতেন। এবং এই সময় এটা কথিত আছে যে ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে বিভিন্ন সময় নরবলি দিতেন এই মন্দিরে, শক্তিপীঠে,
এবং এখন তো এই নরবলিটা হয় না, কিন্তু এটা অন্যতম প্রাচীন একটা শক্তিপীঠ এবং অত্যন্ত জাগ্রত। যে কল্যাণেশ্বরী মন্দির বর্তমান সময়ে অনেকটাই পরিবর্তিত হয়েছে, তবে তার অতীত মাহাত্ম্য ঐতিহ্য কিন্তু এখনো অটুট রয়েছে। দেখুন মানুষের ভক্তদের মধ্যে যে যে এই যে বিশ্বাস এবং আস্থা, সেটা কিন্তু আজও অটুট। এবং এই হচ্ছে সেই জায়গাটা যেখানে নরবলি দেওয়া হতো এক সময়, ডাকাতরা নরবলি দিতেন এই জায়গাটা। দেখুন এখানটা রেণু রনা রনা dim dum da na da dim da na da dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na na da di na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na da na dim da na da dim da na na da na dim da na da dim da na da na da di na da na na da na dim da na da dim da na da di na da na na da dim কল্যাণেশ্বরী মন্দিরে যদি আপনারা পুজো দিতে চান, দেখুন এইটাই হচ্ছে মন্দির, আমার পেছনে রয়েছে এই কল্যাণেশ্বরী মন্দির। এখানে যদি পুজো দিতে চান তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি আসবেন, কারণ এখানে এখন প্রচুর লোকের লাইন পুজো দেওয়ার জন্য। প্রায় আমি যা দেখলাম তাতে 300-400 লোকের লাইন হবে কম করে হলো পুজো দেওয়ার জন্য। আমি ঠিক মন্দিরের পেছনের চত্বরটায় চলে এসেছি, দেখুন জায়গাটা। কল্যাণেশ্বরী মন্দিরের ঠিক পেছনের চত্বরে পাথরের ওপর দিয়ে বয়ে গেছে এই খরস্রোতা ঝর্ণাটা। এটা কি কচুরি নাকি? কত করে? হ্যাঁ, 30 টাকা প্লেট এই কচুরিটা। 4টে কচুরির দাম হচ্ছে 30 টাকা। ভালো হিঙের কচুরি, ভেতরে একটা ডালের পুর দেওয়া আছে। কল্যাণেশ্বরী মন্দির থেকে মাইথন ড্যাম ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। এখান থেকে আপনি টোটো এবং অটো সবই পাবেন, কিন্তু আমি যাচ্ছি হেঁটে। এবং এই রাস্তাটার মধ্যে যেটা দেখছি, মানে বিশেষত একটা কলিয়ারি অঞ্চলের একটা আউটার পার্ট আর কি, যেরকম হয় অনেক হোটেল, থাকার জায়গা, লজ এগুলো রয়েছে, রেস্টুরেন্টস পাবেন। এবং ওইখানে পেছনে দেখুন, এই পেছনে কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে, একটা পাহাড় আছে দেখুন, এই দেখুন পেছনে পাহাড়টা ভিজিবল। অনেক রিসোর্টস রয়েছে, হোটেল রয়েছে, এবং কল্যাণেশ্বরী থেকে মাইথনে যাওয়ার দিকের রাস্তার মধ্যে এইগুলো পড়ছে আর কি। রাস্তার দুই তরফেই পাবেন আপনারা। এখানে অনেক, আমি যেহেতু থাকবো না সেই জন্য এগুলো দেখাচ্ছি না। এই দেখুন এখানে একটা পাহাড় আছে, পাহাড়ের উপরে একটা মন্দির আছে, মন্দিরের ওখানে একটা পতাকাও উঠছে। মাইথনের এই ড্যাম থেকে আমাকে যেটা বললো আর কি, যে ঝাড়খণ্ডের দিকে যেতে মানে জাস্ট 1 কিলোমিটার রাস্তা, ওটা ঝাড়খণ্ড বর্ডার, মাইথন ড্যাম থেকে পড়বে। এই রাস্তাটা হেঁটে যেতে বেশ ভালোই লাগছে, একদম জনবিরল রাস্তা, কেউ নেই, আমি ছাড়া কেউ হাঁটছে না। আসলে ঝাড়খণ্ড বর্ডার তো সামনে 1 কিলোমিটার এখান থেকে। আর এই পাশের দৃশ্যপটটা ঠিক এরকম, আমার বাঁ দিকে এখানে পাহাড়, সামনের দিকেও পাহাড়,
এই পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তাটা যাচ্ছে, শুধু 2-1টা করে গাড়ি চলছে আর তেমন কেউ নেই। প্রায় 12টা 10 বাজে, কিন্তু ঠান্ডা আছে যথেষ্ট এখানে। ওফ, রাস্তাটা দেখুন একবার, শুধু আমার নিজের পায়ের চলার শব্দ শোনা যাচ্ছে। একদম জনবিরল। বেলা 12টায় এরকম হয়, রাত্রিবেলা হলে তাহলে কিরকম হবে? আমি এটা ঝাড়খণ্ডের সাইডে বোটিং পয়েন্টটাতে এসেছি। এখানে ওয়েস্ট বেঙ্গলের দিকে একটা রয়েছে, আর এখানে রয়েছে 3টে বোটিং পয়েন্ট। এখানে স্পিড বোটও আছে, এমনি হাতে টানা নৌকাও আছে। দেখুন, এটা আমি চলে এসেছি মানে ঝাড়খণ্ডের দিকটা আর কি। এখানে বিভিন্ন রকম স্পিড বোটও হয়, আর এছাড়া হাতে টানা নৌকাও রয়েছে। বিভিন্ন প্যাকেজ রয়েছে স্পিড বোটে, এখানে প্যাকেজগুলো আপনাদের দেখালাম। জায়গাটা লাগছে কিন্তু খুব সুন্দর। আমার এই পেছনে যেটা রয়েছে এটা হচ্ছে মাইথানের লেক, মাইথান ড্যাম। আমরা ওয়েস্ট বেঙ্গলের দিকে যে ড্যামটা রয়েছে সেটা আমরা ওই পাশ থেকে ক্রস করে চলে এসেছি। এটা ঝাড়খণ্ডের অংশ লেক। আর এই মাইথান ড্যামটা তৈরি করেছিল ডিবিসি 1948 সালে। আর মনে রাখবেন, এটার এই মাইথান ড্যামের নিচে রয়েছে একটা আন্ডারগ্রাউন্ড পাওয়ার জেনারেটিং সিস্টেম, এবং যেটা সাউথ ইস্ট এশিয়ার মধ্যে প্রথম। এখানে প্রায় 60,000 কিলোওয়াট পাওয়ার উৎপন্ন হয় প্রতি। মাইথান ড্যামটা প্রায় 65 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, এবং এটার যে ড্যামটা রয়েছে, এটা লেক হচ্ছে 65 বর্গ কিলোমিটার। ড্যামের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 15,712 ফিট। দেখুন, তারপর আমি একটা হাতে টানা নৌকা নিয়ে নিলাম, বেরিয়ে পড়লাম মাইথন লেকে বোটিংয়ের জন্য। আমাদের এই বোটিংটা চলবে প্রায় ঘন্টাখানেকের ওপর। এখানে আমরা মূলত 3টে পয়েন্ট কভার করব। একটা হচ্ছে মাইথনের লক গেট, দ্বিতীয় হচ্ছে স্পুন আইল্যান্ড বা চামচ দ্বীপ যেটাকে বলা হয়, আর 3 নম্বর যে জায়গাটা আমরা নামবো সেটার নাম হলো মুড়ি দ্বীপ। আমাদের নৌযাত্রার প্রথমেই ঝাড়খণ্ডের এই স্থানীয় ছেলেটি আমাদের দেখিয়ে দিল আঙুল দিয়ে, এটাই হলো চামচ দ্বীপ, যেটাকে দেখতে একটা উল্টানো চামচের মতো, সেই জন্যই এর নাম স্পুন আইল্যান্ড। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে ট্যুরিস্ট হিল, মানে এর ওপরে একটা থাকার জায়গা রয়েছে। যারা ওখানে বুকিং করবেন তারা গাড়ি করে এই পাহাড়ের উপর যেতে পারবেন। আর এগুলো হলো লক গেট। এই 8টা লক গেট মূলত প্রচণ্ড বৃষ্টি এবং বর্ষাকালে খুলে দেওয়া হয়। লক গেটের কাছে বর্তমানে যাওয়া যায় না, আমরা দূর থেকেই লক গেটগুলো দেখলাম। দামোদর ভ্যালিতে 1942-এর ভয়াবহ বন্যার পরে ব্রিটিশ সরকার এই নদীতে বাঁধ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। বরাকর নদীর ওপর ব্যারেজ তৈরি করে এবং এই লক গেটের মাধ্যমে জলটাকে আটকে রাখাই ছিল মূল উদ্দেশ্য। বিজ্ঞানী মেঘনাথ সাহা ছিলেন এই বাঁধ নির্মাণের প্রধান রূপকার। এই ড্যাম নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল ভয়াবহ দামোদরের হাত থেকে মানুষের জীবন এবং জীবিকাকে রক্ষা করা। মাইথানে বরাকর নদীর ওপর এই ব্যারেজটা তৈরি হয়েছে। আর আমাদের সামনে যে স্পুন আইল্যান্ড বা চামচ দ্বীপ রয়েছে, এটা হলো মূলত একটা পাথর দিয়ে তৈরি বদ্বীপ। এই বদ্বীপে পুরোটাই জঙ্গলে ঘেরা, এবং এটাতে বর্তমানে আর যাওয়া যায় না, কারণ এখানে প্রচুর সাপের উপদ্রব রয়েছে বলে শুনতে পারলাম। আর দূরে যে পাহাড়ের মতো অংশ দেখা যাচ্ছে ওইটা হলো সবুজ দ্বীপ। এই সবুজ দ্বীপে কিন্তু আপনারা নৌকা নিয়ে যেতে পারেন। সবুজ দ্বীপে নৌকা নিয়ে যাওয়ার জন্য খরচ হচ্ছে 1600 টাকা। সবুজ দ্বীপে মূলত কিছু বিনোদন পার্ক রয়েছে, এবং এছাড়া দেখার মতো কিছু নেই। সবুজ দ্বীপে চাইলে আপনারা ভেতরে ঢুকেও ঘুরে দেখতে পারেন। এরপরে আমরা যে তৃতীয় স্পটটায় যাব সেটা হলো মুড়ি দ্বীপ বা ছোট দ্বীপ। মুড়ি দ্বীপ কেন? কারণ এখানে একজন মুড়িওয়ালা মুড়ি বা ঝালমুড়ি বিক্রি করেন, সেই জন্যই স্থানীয় মানুষদের কাছে এই দ্বীপের নাম মুড়ি দ্বীপ।
1942-এর দামোদরের ভয়াবহ বন্যা আগের সমস্ত ইতিহাসের বিপর্যয়কে ছাপিয়ে যায়। দামোদরকে সেই সময় বলা হতো বাংলার দুঃখের কারণ। দামোদর নদটা দেখতে মূলত গণেশের সুরের মতো ছিল, কিন্তু বর্ষাকালে সেটা হয়ে যেত গণেশের পেটের মতো। 1942-এর বন্যার ভয়াবহতা এতটাই ছিল যে দামোদরের দক্ষিণ উপকূল ছাপিয়ে একাধিক গ্রাম ডুবে যায় এই বন্যার জলে। প্রায় 6 থেকে 7 ফুট জলের তলায় ছিল গ্রামগুলো। এছাড়াও সড়কপথ ও রেলপথও ছিল জলের তলায়। গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম যেমন জিটি রোড এবং ভারতের রেল ব্যবস্থা সম্পূর্ণ জলের তলায় চলে যায়। ব্রিটিশ সরকার তখন এমনিতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে নাজেহাল অবস্থায় রয়েছে। ভারতবর্ষের মূলত কলকাতার ওপর জাপানি বিমান আক্রমণের ভয় ব্রিটিশ সরকারকে কার্যত কোণঠাসা করে রেখেছে। সেই সময় বার্মাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সমস্ত আর্মি যোগদান করেছিল তাদের সঙ্গে কলকাতার যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। আর্মি হেডকোয়ার্টার্সের থেকে সেনাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা ব্রিটিশ সরকারকে যথেষ্ট চিন্তার মধ্যে রাখে। চতুর্দশ কমিশনের সেনারা তখন বার্মাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য নিয়োজিত রয়েছে। তাদের সঙ্গে দিল্লির সেনা সদর দপ্তরের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন এবং এই বিষয়টায় ব্রিটিশদেরকে যথেষ্ট ভাবিয়ে তুলেছিল। তারা রাতারাতি তৈরি করলো দামোদর ফ্লাড ইনকোয়ারি কমিটি এবং এই কমিটির সদস্য হলেন বিজ্ঞানী মেঘনাদ সাহা। মেঘনাদ সাহাকে নির্বাচন করাটা কোনোভাবেই কিন্তু কাকতালীয় ছিল না। মেঘনাদ সাহা ছিলেন পূর্ববঙ্গের ছেলে। ছোটবেলা থেকেই তিনি মেঘনা এবং পদ্মার ভয়াবহ রূপ সম্পর্কে অবহিত ছিলেন, কিন্তু কলকাতায় পড়াশোনা করতে আসার পর দামোদরের ভয়াবহতাও যেন তার জীবনকে প্রভাবিত করে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে পড়াশোনা করার সময় দামোদরের বন্যা বিপর্যস্তদের সাহায্যার্থে তিনি এগিয়ে আসেন। তার এই কাজের সবথেকে বড় অনুপ্রেরণা দিয়েছিলেন তার শিক্ষক, রসায়নের প্রখ্যাত শিক্ষক ডক্টর প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায় এবং মেঘনাদ সাহা বন্যা দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। 1913 সালের দামোদরের ভয়াবহ বন্যায় তারকেশ্বর এবং উলুবেড়িয়ায় তারা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। মহাত্মা গান্ধী মজার ছলে প্রফুল্লচন্দ্রকে বলেন বন্যার ডাক্তার, এবং তারও প্রায় 1 দশক পরে উত্তরবঙ্গের ভয়াবহ বন্যার সময় মেঘনাদ সাহা কাজ করেন সুভাষচন্দ্র বসুর সাথে। ব্রিটিশ সরকারের গঠন করে দেওয়া দামোদর ফ্লাড এনকোয়ারি কমিটি রিপোর্ট দেয় যে আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি কর্পোরেশনের অনুকরণে ভারতবর্ষের দামোদর এবং বরাকর নদীর ওপর নদীর গতিপথকে অবরুদ্ধ করে একাধিক জায়গায় বাঁধ দেওয়া হবে এবং সেই বাঁধের মাধ্যমে জলাধারে জল সঞ্চয় করে রাখা হবে, যে জল দিয়ে তৈরি করা যাবে হাইড্রো ইলেকট্রিসিটি বা জলবিদ্যুৎ। এছাড়াও সেই বাঁধের জলকে বিভিন্ন সময়ে চাষবাসের কাজেও লাগানো যাবে। দূরে দেখা যাচ্ছে মাইথনের লক গেট, আর আমার ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো চামচ দ্বীপ বা স্পুন আইল্যান্ড। দেখুন স্পুন আইল্যান্ডটা পুরোটাই জঙ্গলে ঘেরা এবং বড় বড় পাথর বা বোল্ডার দিয়ে তৈরি একটা দ্বীপ। এর ভেতরে এখন আর বর্তমানে আপনারা যেতে পারবেন না, আগে যাওয়া যেত, কিন্তু এর ভেতরে এখন প্রচুর পরিমাণে সাপ আছে বলে আমাদের এই মাঝি ভাইটি জানালেন। এই দ্বীপটি আপনারা চারিদিক থেকে ঘুরে দেখতে পারেন। স্পুন আইল্যান্ডকে ডান হাতে রেখে আমাদের নৌকা ভেসে চলল বাঁ দিকে এবং কিছুটা বাঁ দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন সেই ছোটা দ্বীপ বা মুড়ি আইল্যান্ড। আপনারা মূলত 2 রকম নৌকাতে বোটিং করতে পারবেন। এই সামনে দিয়ে যেটা চলে গেল এটা হলো একটা স্পিড বোট। এছাড়াও আমরা যেটাতে বোটিং করছি এটার নাম হলো হাতে টানা নৌকা। তবে আমি বলবো হাতে টানা নৌকাতে যান। এই নৌকার বোটিংয়ের খরচটা একটু বেশি, কিন্তু তবুও আনন্দ করতে পারবেন অনেক অনেক বেশি। প্রায় 35 মিনিট পর ভাসতে ভাসতে আমরা পৌঁছে গেলাম সেই ছোটা দ্বীপ বা মুড়ি আইল্যান্ডে। এখানে একজন মুড়ি বিক্রেতা আছেন যিনি মুড়ি বিক্রি করেন এবং তার ঝালমুড়ি নাকি অত্যন্ত বিখ্যাত। তবে এই ঝালমুড়ির দাম হচ্ছে 20 টাকা প্রতি ঠোঙা। বিজ্ঞানী মেঘনাদ সাহার পর্যবেক্ষণকে মর্যাদা দিয়ে ব্রিটিশরা ড্যাম নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। স্থির করা হয় যে মাইথনে বরাকর নদীর উপর মাইথন ড্যাম নির্মাণ করা হবে। পরবর্তীকালে স্বাধীনতার পরে 1949-এ জওহরলাল নেহেরু তার মার্কিন সফরের সময় টেনেসি ভ্যালির কার্যকলাপ প্রণালী খুব কাছ থেকে দেখে আসেন। নেহেরুর চোখে তখন নতুন ভারত গড়ার স্বপ্ন।
ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচারকে বদলে দেওয়ার উদ্দেশ্যে ব্রিটিশদের যে পরিকল্পনা তাতে নেহেরু সরকার শিলমোহর দেয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ডক্টর মেঘনাদ সাহাকে তখন সেই কমিটির আয়ত্তার বাইরে রাখা হয়। নেহেরু সরকার 1952 এবং 53 সালে যে দামোদর ভ্যালি ইনকোয়ারি কমিটি গঠন করে তার মধ্যে ডক্টর মেঘনাদ সাহার কোনো স্থান ছিল না। পরবর্তীকালে 1953 সালে মেঘনাদ সাহা কলকাতা উত্তর এবং পশ্চিমের লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত হলে তিনি লোকসভায় গিয়ে এ বিষয়ে সোচ্চার হন। মেঘনাদ সাহা বারবার বলেছিলেন নদী বাঁধ দেওয়ার ক্ষেত্রে নদীর তীরবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষের জীবনের সাথে নদীর গতিপথকে অবরুদ্ধ করার মধ্যে একটা সামঞ্জস্য বিধানের কথা, এবং নদীবাঁধ তৈরি করার সময় যে সমস্ত মানুষদেরকে সেই জায়গাগুলো থেকে সরিয়ে দেওয়া হয় তাদের পুনর্বাসনের বিষয়ে তিনি লোকসভায় সোচ্চার হয়ে ওঠেন নেহেরু সরকারের বিরুদ্ধে। মেঘনাদ সাহা বলেন মার্কিন মুলুকের টেনেসি ভ্যালির আদলে এই বাঁধগুলো নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হলেও আদতে বাস্তবে কিন্তু সেটা কখনোই হয়নি। এর ফলে একাধিক বিতর্ক বিবাদ এবং ইতিহাসকে সঙ্গী করে তৈরি হয়ে গেল মাইথনে বরাকর নদীর আমরা উপর বলতে বলতে মাইথন ড্যাম। সবুজ দ্বীপ, চামচ দ্বীপ এবং ওই যে ছোট দ্বীপ, এই দুটো ঘুরে আবার ফিরে এসেছি এই বোটিং এর যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গায়। নৌকা ভ্রমণের পর চলে আসুন এই ব্রিজটার ওপর দিয়ে। এই ব্রিজটা হলো পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বর্ডার। এখানে ফটোগ্রাফি অ্যালাউড নয়, কিন্তু এই ব্রিজের একদিকে রয়েছে মাইথনের ড্যাম আর অন্যদিকে রয়েছে মাইথন ডিয়ার পার্ক। দেখুন আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি, এটা ওয়েস্ট বেঙ্গলের সাইডের মাইথন ড্যামের এই যে মাইথন লেকটা এটা। আর এইদিকে এই ব্রিজটা রাস্তার এই পাশে রয়েছে ডিয়ার পার্ক। এই জায়গাটা দেখুন, এটা মাইথন ডিয়ার পার্ক। ডিয়ার কোথায় আছে এখানে খুঁজতে হবে, চলুন দেখি খুঁজে ডিয়ার দেখা যায় কিনা। এর মধ্যেই আছে, এই যে এখানেই কোথাও ডিয়ার আছে, এটা ডিয়ার পার্ক মাইথনের। আপাতত আমার তো চোখে পড়ছে না। যাই হোক, এই জায়গাটা হচ্ছে এই মাইথন ড্যামের এই পাশে, মাইথন যে ড্যামের ঠিক উল্টো দিকেই হচ্ছে এই ডিয়ার পার্ক। দেখুন এটা হচ্ছে ভান্ডার পাহাড়, অমরনাথের মন্দিরে যাওয়ার জায়গা এটা। বলুন 306টা সিঁড়ি আছে এটাই, দেখি কত দূর উঠতে পারি। 306টা, উড়িয়ে বাবা, সে মানে মারাত্মক লাগছে এই জায়গাটা এখান থেকে। এর ওপরে একটা মন্দির আছে, এই পাহাড়টার ওপরে যেটা মন্দিরটা দেখালাম আপনাদের, এখান থেকে মাইথনের অংশটা পুরো ভিজিবল, এখান থেকে মাইথনটা পুরোটা দেখা যায়। পাহাড়ের উপরে একটা ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে দেখা যায়। চলুন দেখি। জায়গাটা কিন্তু খুব সুন্দর, পুরো গাছগাছালিতে ভর্তি, একদম সম্পূর্ণ নির্জন জায়গা পুরো। যাদের অসুবিধা আছে তারা আসার চেষ্টা করবেন না, কারণ সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট খাড়াই এবং ভালো কষ্ট হবে উঠতে। আর এমন নয় যে আপনি কোথাও বসে পাশে রেস্ট নিতে পারবেন, এই সিঁড়ির মধ্যেই অবশ্য বসতে পারেন। এই জায়গাটা দেখুন, দেবীর একটা পদচিহ্ন রয়েছে, পায়ের ছাপ আছে একটা। আমি মোটামুটি অর্ধেকটা উঠে এসেছি, এই অর্ধেকটা উঠে এখানে এখন বসে একটু রেস্ট নিচ্ছি। আর নিচের দৃশ্যটা ঠিক এরকম, আরো উপরে উঠতে হবে। সিঁড়ি দিয়ে কিছুটা উঠে আসলে আপনারা এই জায়গাটা দেখতে পাবেন। এরপরে আশা করি আর বেশি অংশ নেই সিঁড়ির। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে অমরনাথ টেম্পল। চলে এলাম, মাইথন ড্যামটা দেখা যাচ্ছে এখানে। তিনশোখানা সিঁড়ি রয়েছে এখানে, 307টা। দেখুন এই পাশ থেকে বরাকরের অংশটা দেখা যাচ্ছে এই দিক দিয়ে, আর এই দিক দিয়ে মাইথন।
সিঁড়িটা পেরিয়ে চলে এসেছি অমরনাথজির টেম্পলে। এই হচ্ছে মন্দির। মাইথন থেকে অটো ধরে নিয়েছি একটা, এবার আমি যাচ্ছি এখন বরাকর স্টেশন। বরাকর স্টেশন থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরবো। কেমন লাগলো আমার মাইথন ভ্রমণের অভিজ্ঞতা? যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন, আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন শুভাশিস সুমাশ্রীর ভ্রমণ।